আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টি হচ্ছে দি কনসেপ্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন গ্লোবাল ওয়ার্মিং। তো প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ গ্রিনহাউস। তো এই গ্রিনহাউসটা কি বলছে? শীত প্রধান দেশে গাছের বৃদ্ধির জন্য যে বিশেষ ধরনের কাঁচের ঘর তৈরি করে তাপ বৃদ্ধির ব্যবস্থা করা হয় গাছের উৎপাদনের জন্য, তাকেই বলা হয় গ্রিন হাউস। তো কিভাবে এটা কাজ করে? এই ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখবো এটা কাঁচের তৈরি একটি ঘর। এই ঘরের ভিতরে কি করছে? সূর্য থেকে আগত শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ অনুপ্রবেশ করছে। তাহলে এই ক্ষুদ্র তরঙ্গ যখন কাঁচের ভিতর দিয়ে অনুপ্রবেশ করলো, সেটা তখন ভূপৃষ্ঠ এবং কিছুটা গাছের দ্বারা শোষিত হলো। যখন ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হওয়ার পরে তার কিছুটা অংশ পুনরায় সেটা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যের দিকে ফেরত যাবে। কিন্তু মহাশূন্যের দিকে ফেরত যাওয়ার সময় যেহেতু কাঁচ দ্বারা ঘরটা তৈরি করা হয়েছে এবং আমরা জানি কাঁচ হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট অর্থাৎ তাপে কুপরিবাহী, সেই জন্য তাপটা আর এই কাঁচের ঘর ভেদ করে বাইরের দিকে যেতে পারবে না। অর্থাৎ এখানে কি হবে না? এখানে কোনো রকম কনভেকশন হবে না, অর্থাৎ ভিতরের যে তাপ এবং বাইরের যে তাপ সেই তাপের মধ্যে কোনো রকম সংমিশ্রণ ঘটবে না। তার ফলে কি দেখা যাবে? বাইরের যে তাপমাত্রা এবং ভিতরের যে তাপমাত্রা সেই তাপমাত্রার পার্থক্য দেখা দিবে। অর্থাৎ ভিতরে যে সূর্যের আলোটা অনুপ্রবেশ করলো তার ফলে কি সেটা তো আর বাইরের দিকে যেতে পারলো না, সেই তাপটা আর বাইরের দিকে যেতে পারলো না। তাহলে কি হলো? ভিতরের তাপমাত্রাটা বেশি হয়ে গেল। কার তুলনায় বেশি হয়ে গেল? বাইরের যে তাপমাত্রা তার তুলনায় ভিতরের তাপমাত্রা তা বেশি হয়ে গেল। এই তাপমাত্রাটা জেনারেলি কত ডিগ্রিতে চলে যায়? কখনো কখনো 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। অর্থাৎ ভিতরের এই তাপমাত্রা বৃদ্ধি গাছের জন্য তখন আদর্শ হয়ে যায়। এই যে গাছের বৃদ্ধির জন্য এই যে কনসেপ্টটাকে, এটাকে বলা হয় গ্রিন হাউস। তাহলে দেখি এই গ্রিন হাউসটা কিভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করছে। তাহলে পৃথিবীর তাপ বৃদ্ধির জন্য যদি এটা কাজ করে, তার পিছনে দায়ী কে? তার পিছনে দায়ী হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। তো প্রথমেই যদি বলতে হয় যে পৃথিবীর তাপমাত্রা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ পৃথিবী কিভাবে উষ্ণ হচ্ছে, তাহলে তখন এই সংজ্ঞাটা আসে, দি ব্ল্যাঙ্কেটিং এফেক্ট অফ দি আর্থ সারফেস বাই দি গ্রিন হাউস গ্যাসেস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এখানে ব্ল্যাঙ্কেটিং এফেক্ট কি? ব্ল্যাঙ্কেটিং এফেক্ট মানে পৃথিবীকে বেষ্টন করে আছে, পৃথিবীকে ঘিরে আছে। কে ঘিরে আছে? গ্রিন হাউস গ্যাসেস, যার ফলে পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে প্রথমে আমাদের এই যে পৃথিবী উষ্ণ হচ্ছে এটা জানতে গেলে প্রথমে কি জানতে হবে? যে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি এবং গ্রিন হাউস গ্যাস কিভাবে পৃথিবীর তাপমাত্রাটাকে বৃদ্ধি করে। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? CO2, H2O, CH4O3, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কেন এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হবে? কারণ গ্রিন হাউস গ্যাস তাদেরকে বলা হবে যারা তাপ শোষণ করতে পারে এবং সেই তাপ শোষিত তাপটাকে পুনরায় ছেড়ে দিতে পারে অর্থাৎ প্রতিফলিত করতে পারে। এই ধরনের যাদের বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ তাপ শোষণ এবং পুনরায় সেই তাপটাকে যারা ছেড়ে দিতে পারবে তাদেরকেই বলা হবে গ্রিন হাউস গ্যাসেস। তাহলে আমরা কি এটা O2, H2 এগুলোকে কি আমরা গ্রিন হাউস গ্যাস বলবো? না, এগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলবো না। তার মানে গ্রিন হাউস গ্যাস হতে গেলে কতগুলো শর্তের দরকার হয়। কি সেই শর্তগুলো? তাহলে শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে ওটা যদি মনো অ্যাটমিক হলে হবে না। অর্থাৎ মনো অ্যাটমিক বলতে বোঝায় এক পরমাণু বিশিষ্ট, যেমন আর্গন, নিয়ন, এই গ্যাসগুলো কি হয়? তাপকে শোষণ করতে পারে না। অর্থাৎ যেগুলো এক কণা বিশিষ্ট পরমাণু সেগুলো হলে কিন্তু সেগুলো গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে না।
আরেকটা কোনটা গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে না? দ্বিপরমাণু যুক্ত হবে কিন্তু একই রকম কণা দ্বারা যদি গঠিত হয়, যেমন আমি আগেই বললাম O2, H2, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে না, এগুলো দ্বিপরমাণু যুক্ত। যেমন দুটো ও কণা আছে কিন্তু একই রকম, অর্থাৎ অক্সিজেনের দুটো পরমাণু যদি থাকে তাহলে সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে না। তাহলে কোন গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে? যেখানে দুইয়ের বেশি পরমাণু থাকবে এবং আরেকটা হতে পারে সেটা হচ্ছে হেটারো কণা, অর্থাৎ বিষম অন্য দুটো কণা দ্বারা যদি এগুলো গঠিত হয়ে যায় তখন সেগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে। এই যেমন আমরা দেখি CO2, এক্ষেত্রে আমরা কি দেখব, এখানে দুইয়ের বেশি কণা আছে, তিনটা আছে, সি আছে আর দুটো ও আছে, একটা সি আর দুটো ও আছে এবং সি আলাদা ও কিন্তু আলাদা। তাহলে এই ধরনের গ্যাসগুলো জেনারেলি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে। তাহলে কি আমরা O3 ক্ষেত্রে কি দেখব? O3 তো তিনটা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, আমি এখানে বলেছি দুইয়ের বেশি পরমাণু দ্বারা যদি গঠিত হয় তাহলে সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে। তার মানে O3 তে তিনটা অক্সিজেন পরমাণু আছে অর্থাৎ দুইয়ের বেশি আছে, তাহলে সেটা গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করবে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, CO, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড কি গ্রিন হাউস গ্যাস? কারণ এটা হচ্ছে হেটারো, একটা কার্বন একটা অক্সিজেন দ্বারা গঠিত, তাহলে এটা কি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে? কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে হেটারো যদি হয়ে থাকে অর্থাৎ বিষম কণা দ্বারা যদি গঠিত হয়ে থাকে তাহলে সেটা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটাও কিন্তু CO অর্থাৎ কার্বন মনোঅক্সাইডও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে কার্বন মনোঅক্সাইড এতটা পরিমাণ ক্ষণস্থায়ী হয় এবং এতটা পরিমাণ এর অন্য কণার সঙ্গে রিয়াক্ট করতে পারে বা এতটা সলিউবল হয় যে এটা প্রকৃতিতে বা বায়ুমণ্ডলে এটার অস্তিত্ব প্রায় খুঁজেই পাওয়া যায় না। সেই জন্য এটা গ্রিন হাউস গ্যাসের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে ধরা হয় না, কেননা এটা খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কোনগুলো গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, H2O, মিথেন, O3, এগুলোকে গ্রিন হাউস গ্যাস, CFC, এগুলোকে গ্রিন হাউস গ্যাস হিসাবে ধরা হয়, কারণ এগুলো তাপকে যেমন শোষণ করতে পারে সে তেমনই শোষিত তাপকে আবার প্রতিফলিত করে দিতে পারে। এবার আমরা দেখব যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো সেগুলো কিভাবে পৃথিবীর তাপমাত্রাটাকে ধীরে ধীরে বৃদ্ধি করছে। আচ্ছা, এখানে দেখি এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা সূর্য। সূর্য থেকে যে তরঙ্গটা আসে সেই তরঙ্গটা আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, কেননা আমরা জানি যে বস্তু যত গরম তার থেকে প্রতিফলিত তরঙ্গ দৈর্ঘ্য ততই ছোট হবে। তাহলে অর্থাৎ সূর্য প্রচন্ড উত্তপ্ত, তাই সূর্য থেকে আগত যে তরঙ্গ সেটা আসবে শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন রূপে, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠের দিকে আসবে। আচ্ছা, এটা যখন পৃথিবী পৃষ্ঠের দিকে আসে তখন এখানে আছে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা O3 লেয়ার আছে, ওই লেয়ারের মধ্যে ইউভি রেসটা অর্থাৎ সূর্য থেকে যে আগত ক্ষতিকারক রশ্মি সেটা ওখানে শোষিত হয়ে যায়। তারপরে বাদবাকিটা সেটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় এবং কিছুটা পরিমাণ পৃথিবীর দ্বারা যখন শোষিত হয়ে যায়, কিছুটা যখন পৃথিবীর দ্বারা শোষিত হয়ে যায় তারপরে বাদবাকিটা সেটা বৃহৎ তরঙ্গ রূপে প্রতিফলিত হয়। কেন বৃহৎ তরঙ্গ রূপে প্রতিফলিত হয়? তার কারণ যে পৃথিবীর তাপমাত্রা থাকলেও কি হবে, পৃথিবী কখনোই সূর্যের মতো অতটা গরম হতে পারবে না, তাই পৃথিবী থেকে প্রতিফলিত যে তাপ তরঙ্গ সেটা নিশ্চয়ই সূর্যের মতো অত ক্ষুদ্র হবে না, তুলনামূলকভাবে অনেক বৃহৎ হবে, কারণ পৃথিবীর তাপমাত্রা এবং সূর্যের তাপমাত্রার ডিফারেন্স অনেক বেশি। তাই পৃথিবী থেকে যে তাপ তরঙ্গটা বেরোয় সেটা কি আকারে বেরোয়? বৃহৎ তরঙ্গ রূপে, অর্থাৎ ইনফ্রারেড রেডিয়েশন, বৃহৎ তরঙ্গ রূপে বেরোয়। এই বৃহৎ তরঙ্গ রূপে যখন তাপটা প্রতিফলিত হয়ে যায় তখন আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে কি আছে, আমাদের বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, O3, এই বিভিন্ন আমি আগেই বললাম যে গ্রিন হাউস গ্যাসগুলো সেগুলো তো আমাদের বায়ুমণ্ডলে আছে। সেই
তখন এই গ্যাসগুলো কি করে, পৃথিবী থেকে যে প্রতিফলিত তাপ সেটাকে এরা শোষণ করে। এরা যেই মাত্র এই গ্যাসগুলোকে এই তাপটাকে শোষণ করে, তখন এরা কি হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়, অর্থাৎ অস্থির হয়ে যায়, এবং ওরা কি করে পুনরায় আবার স্থির অবস্থায়, স্থিতিশীল অবস্থায় আসার জন্য ওরা তাপটাকে প্রতিফলিত করে দেয়, অর্থাৎ পুনরায় সেই তাপটাকে প্রতিফলিত করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা তাপ মহাশূন্য অর্থাৎ স্পেসের দিকে, মহাশূন্যের দিকে কিছুটা তাপ প্রতিফলিত হয়ে গেল, এবং বাদবাকি যে তাপটা সেটা কোথায় থেকে গেল, পুনরায় পৃথিবী পৃষ্ঠের দিকে, অর্থাৎ পুনরায় নিচের দিকে সেই তাপটা আসতে থাকলো। তাহলে দেখা গেল যে পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হলো। তা না হলে এই যদি CO2, H2O, O3 এই গ্যাসগুলো যদি আমাদের বায়ুমণ্ডলে না থাকতো, অর্থাৎ এগুলো যদি তাপমাত্রাটাকে, পৃথিবী থেকে প্রতিফলিত সূর্যের যে তাপ সেটাকে যদি শোষণ না করতো, তাহলে পৃথিবীর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা তখন চলে যেত -18°C থেকে -20°C। তাহলে এই তাপমাত্রা নিশ্চয় মানুষ বা অন্য কোনো প্রাণী বসবাসের জন্য আদর্শ নয়। তাহলে এই গ্যাসগুলো CO2, H2O, O3 এই গ্যাসগুলো উপস্থিতি কিন্তু আমাদের পৃথিবীকে বসবাসযোগ্য করে রেখেছে, কিন্তু কিছু কারণবশত এদের বৃদ্ধি হওয়ার জন্য পৃথিবীর তাপমাত্রা এখন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ CO2, H2O, O3 এই যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, এই গ্রিনহাউস গ্যাসগুলোর কনসেন্ট্রেশন যত বাড়তে থাকবে, অর্থাৎ এদের পরিমাণ যত বাড়তে থাকবে, ততই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। আচ্ছা, এই CO2, H2O, O3 এই যে গ্যাসগুলো আছে, অর্থাৎ এই যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো থাকার জন্য নির্দিষ্ট পরিমাণে যখন এরা উপস্থিত থাকে, তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রা বসবাসযোগ্য হয়ে থাকে। অর্থাৎ আমাদের পৃথিবীর তাপমাত্রা তখন 15°C থেকে 18°C গড় তাপমাত্রা, অর্থাৎ মিন টেম্পারেচার, গড় তাপমাত্রা কিন্তু 15°C থেকে 18°C হয়ে থাকে, অর্থাৎ সেটা বসবাসের জন্য আদর্শ হয়ে থাকে। এখন আমরা জানবো কি কারণে এই CO2, H2O বা O3 বা CH4 এই যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, সেগুলোর কনসেন্ট্রেশন অর্থাৎ পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকছে, এবং সেগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কিভাবে সেগুলো প্রভাব বিস্তার করছে, তার কতগুলো কারণ আছে। কি কারণে CO2, CH4, NO2 এগুলোর পরিমাণ ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার কারণগুলো জীবাশ্ম জ্বালানি দহন, তারপরে জ্বালানি কাঠের বেশি পরিমাণে পোড়ানোর জন্য বাতাসে কি হচ্ছে, প্রচুর পরিমাণে CO2 নির্গত হচ্ছে। তারপরে CH4 অর্থাৎ মিথেন কোথা থেকে নির্গত হচ্ছে, বলছে পচনশীল জৈব আবর্জনা, গবাদি পশুর গোবর, জলাভূমি থেকে প্রচুর পরিমাণে CH4 নির্গত হয়। আর নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহারের ফলে NO2 পরিমাণ ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই যত আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ যত শিল্প ঘটতে, যত শিল্পায়ন হবে, যত বেশি নগরায়ন হবে, যত বেশি আমরা ফসিল ফুয়েল অর্থাৎ জ্বালানি দহন করতে থাকবো, তত কি হবে, এই CO2, H2O এই গ্যাসগুলো অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলো, এই বিভিন্ন কারণবশত গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, এবং তা কি করবে, তা আলটিমেটলি কোন দিকে নিয়ে যাবে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। যদি আমরা একটা ডেটা দেখি, তাহলে দেখব এই গ্যাসগুলোর কনসেন্ট্রেশন 1750 এর আগে কি হয়েছে, যে কনসেন্ট্রেশন ছিল ট্রোপোস্ফিয়ারিক, যে কনসেন্ট্রেশন ছিল, সেই ট্রোপোস্ফিয়ারিক কনসেন্ট্রেশন বর্তমান অর্থাৎ রিসেন্টে কত পরিমাণ বেড়ে গেছে। যদি দেখি CO2 ছিল 280 ppm পার্টস পার মিলিয়ন, যেটা ছিল সেটা এখন বেরিয়ে, যেটা 1750 এর আগে ছিল সেটা এখন বেরিয়ে হয়েছে 396 পার্টস পার মিলিয়ন। আর CH4 যেটা ছিল কনসেন্ট্রেশন 700, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 1893 ppb।
তাহলে দেখতে পাবো যে এগুলোর পরিমাণ ক্রমাগত মানুষের অ্যাক্টিভিটিস, বিশেষত ন্যাচারাল কারণেও হতে পারে, কিন্তু ন্যাচারাল থেকে মনুষ্য সৃষ্ট কারণের জন্য এগুলোর কিন্তু কনসেন্ট্রেশন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি প্রকৃতি থেকে কখনোই চলে যাবে না, মানে লেভেলটা কি কমবে না? বলছে যত পরিমাণে এর কনসেন্ট্রেশন হবে তাহলে সেটা প্রকৃতি থেকে যেতে অনেক বেশি সময় লেগে যায়। যেমন CO2 যদি প্রকৃতি থেকে মানে নিঃশেষ হতে, অর্থাৎ প্রকৃতি থেকে এর মাত্রা কমতে সময় লেগে যায়, CO2 প্রকৃতি থেকে মাত্রা কমতে সময় লেগে যায় 100 বছর, সেখানে CH4 এর লেগে যায় 12 বছর, আর NO2 সেখানে লেগে যায় 120 বছর, আর CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন বা হ্যালোকার্বনসের লাগে সেভারেল উইকস, কয়েক সপ্তাহ থেকে লাগে প্রায় 50,000 বছর। অর্থাৎ এদের কনসেন্ট্রেশন যতই বৃদ্ধিপ্রাপ্ত হবে তত পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এরা যদি আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, অর্থাৎ এর লেভেলটা যদি কমাতে হয়, তাহলে অনেক সময় লেগে যাবে। এটা প্রকৃতি থেকে যেতে সময় লাগে 100 বছর। তাহলে দেখা যাচ্ছে যে এদের পরিমাণ যত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ততই পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকছে। আচ্ছা, এর পরবর্তী যে ভিডিওটা দিব, সেই ভিডিওয় আমরা গ্লোবাল ওয়ার্মিং এর যে ফলাফল সেটা সম্বন্ধে জানবো, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটার যে কুপ্রভাব, সেটার কি প্রভাব আছে, কুপ্রভাব না সুপ্রভাব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো।